ঘড়িতে সময় যখন 11:20 বর্তমানে আমি আছি নানাকি অলিপুর সোনারগাঁও নারায়ণগঞ্জে এবং আমি যাচ্ছি মূলত পানামনগরের দিকে। তো সেখানে আমার একটু কাজ রয়েছে, পাশাপাশি পানাম সিটিটাও ঘুরে দেখা যাবে এবং আপনাদের সাথে রাইড করতে করতে বিস্তারিত শেয়ার করব। তো হ্যাঁ, আমি আমার ইন্ট্রো দিতেই ভুলে গিয়েছি। হে এভরিওয়ান, দিস ইজ আসিফ সিফাত, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ফ্রম এভরিওয়ান। এখান থেকে রাইডটা স্টার্ট করব। তো কিছুদিন যাবৎ প্রচুর বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টির কারণে বাইক নিয়ে বেরই হওয়া যাচ্ছে না, কারণ ডেইলি বের হলে ডেইলি বাইক ওয়াশ করতে হচ্ছে, কারণ আমি কাদামাখা বাইক নিয়ে কখনোই রেখে দিতে পারি না, আমার এটা ভালো লাগে না। তো রেগুলার ওয়াশ করলে বাইকেও একটা প্রবলেম হয়, তো এই হচ্ছে ব্যাপার। বাট আজকে বের হয়েছি, আজকে একটু কাজ রয়েছে এবং অলিপুর থেকে সামথিং কয়েক কিলো হবে, 7-8 কিলো হবে পানামনগর। এত দূরে এসে ক্যামেরা অন করার মেইন রিজন হচ্ছে আমাদের রূপগঞ্জ থেকে যখন ক্যামেরাটা রাইডটা যখন স্টার্ট করি, রাইডটা স্টার্ট করার সময় বৃষ্টি নামে এবং বৃষ্টিটা ছিল মৃদু, অল্প অল্প বৃষ্টি পড়তেছিল। তো তার জন্য আর ক্যামেরাটা অন করিনি। আর যেহেতু এশিয়ান হাইওয়ে দিয়ে এসেছি, তো এশিয়ান হাইওয়ের কাজ চলছে, তো সেখানে ক্যামেরা অন করে আর কথা বলার ইচ্ছাটাই করে নেই। আসলে সাইড দেওয়া হচ্ছে, রাস্তার মেরামতের কাজ চলছে। তো হাইওয়ের যে এশিয়ান হাইওয়ে ল্যান্ডটা ছিল যে এরকম, এই রোডটা যেরকম এইরকম, তো এখানে একটু মনোযোগ দিয়ে রাইডটা করতে হয়েছে, তো যার জন্য আমি আর ক্যামেরাটা অন করি নাই। তো এই হচ্ছে ব্যাপার। পঞ্চমী ঘাট বলে এটাকে। এলাকার নামগুলো সুন্দর। আসলে বর্তমানে আছি বাংলাদেশের প্রাচীন রাজধানী, আপনারা সবাই জানেন বাংলাদেশের প্রাচীন রাজধানী সোনারগাঁ। এবং সোনারগাঁ পানাম সিটিতে দীর্ঘদিন যাওয়া হয় না, অনেক দিন হয়ে যাওয়া হয় না। তো রিসেন্টলি আমি ফেসবুকে স্ক্রল করার সময় একটা পোস্ট আমার সামনে আসে এবং যেটা দেখে আমার খুবই ভালো লাগে। পানাম সিটির একটা ভিডিও আসে, তো সেটা দেখে আমার একটু যেতে ইচ্ছা করতেছিল যে না, একটু দিন ঘুরে আসি। যে দেন আমার ভাবলাম যে আমার ফ্যামিলি মেম্বার যারা আছে ইউটিউবে, তাদেরকেও দেখানো হয়ে যাবে, কারণ আমাদের নারায়ণগঞ্জে এত সুন্দর সুন্দর জায়গা রয়েছে যে আপনারা না দেখলে বুঝবেন না। তো যেহেতু আমিও সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে এক্সপ্লোর করতে পছন্দ করি, তা আপনারাও সেটা অবশ্যই দেখতে পারবেন, এটাই স্বাভাবিক। বাট সুন্দর জায়গা এক্সপ্লোর করতে যে এখানে এরকম জ্যামে পড়ে যাবে এটা তো ভাবিনি। এত জ্যাম কেন? হোয়াট দ্য হেল! এদিক দিয়ে রাস্তাটা বন্ধ। আমি একটু শর্টকাট নিয়ে নিয়েছিলাম, কারণ এদিক দিয়ে গেলে অল্প কিছুক্ষণ ছিল, আর 5 কিলোমিটারের মতো ছিল। বাট এদিক দিয়ে রাস্তাটা বন্ধ। ব্যাড লাক। অনেকেই হয়তো অবাক হচ্ছেন যে কাছাকাছি চলে যেও আমি কেন আবার বস্তল। তো বস্তল আসার মেন রিজন হচ্ছে ওইদিকে যে ব্রিজটা রয়েছে, যেখানে আমি লাস্ট ভিডিওটা অফ করি, ওই ব্রিজটা হচ্ছে ভাঙা। আর ওই দিক দিয়ে ছাড়া তেমন ভালো রাস্তা নাই। তো আমি আসলে ভাঙাচূড়া রাস্তা দিয়ে চালাতে একদমই প্রস্তুত না, বা আমার ভাঙাচূড়া রাস্তা দিয়ে চালাতে একদমই ভালো লাগে না। তো এই জন্য আমি আবার এই বস্তল দিয়ে চলে আসি। এখান দিয়ে গিয়ে সামনের যে এলাকার নামটা আমার মনে নাই, তো বারোদি যেই আশ্রমটা আছে ওটার ওই দিক দিয়ে যাইয়া দেন পানামনগর যাওয়া যায়। ওই দিক দিয়ে আগে গেছিলাম, রাস্তাটা ছিল ভাঙা মোটামুটি। তো এখন আমি শুনছি যে রাস্তাটা ভালো করছে, তো এখন গেলেই আসলে বোঝা যাবে যে রাস্তার কী অবস্থা। তো চলুন যাওয়া যাক। আর এটা হচ্ছে সেই রোড যেটা মদনপুর থেকে নরসিংদী। কম বেশি এই রোডটাতে আমি অনেক ভিডিও করছি এবং এই রোডটা আমার পার্সোনালি খুবই পছন্দ।
মানে ঢাকা সিলেট হাইওয়ে থেকে আমার এই রোডটা বেশি পছন্দ, কারণ এটাতে গাড়ির চাপ কম এবং গাড়ি মানে রাস্তাটা খুব স্মুথ। ওই যে কিছু কিছু রাস্তা আছে দেখবেন সাইড দিয়ে ওচা হয়ে থাকে, মাঝখান দিয়ে টিউমার, এইসব রাস্তা আমার কখনোই পছন্দ লাগে না। আসলে আমার পার্সোনালি পছন্দ না। এর মেন রিজন হচ্ছে এটা রিস্কি। মানে আমি যখন হাই স্পিডে বাইকটা চালাবো তখন যদি এরকম টিউমার এগুলো যদি উঁচু নিচু সামনে চলে আসে, যে কোনো সময় একটা বিপদ হওয়ার সম্ভাবনা থাকে। বাট এই রোডটাতে চলতে চলতে এতটুকু কনফিডেন্স হয়ে গেছে যে না, এই রোডটাতে এরকম টিউমার নাই, নিশ্চিন্তে আমি রাইড করতে পারি। তারপরে এরকম না যে একবারে নিশ্চিন্তে রাইড করবো, অবশ্যই সেফটি মেনটেন করতে হয়, সব কিছু দেখে শুনে রাইড করতে হয়। যেহেতু কোনো ডিভাইডার নাই, এদিক থেকে গাড়ি আসছে এদিক থেকে যাচ্ছে, তো সব কিছুই দেখে শুনে সেফটি নিয়ে রাইড করতে হয়। ক্যামেরার অ্যাঙ্গেলটা কি ঠিক আছে? আই থিঙ্ক সো। এবং হ্যাঁ, আজকে মূলত বৃষ্টিটা নামে নাই, এটা আমার জন্য অনেক বেশি ভালো হয়েছে। কারণ বৃষ্টিতে ভিজে রাইড করলে হয়তো আমার জ্বরই চলে আসতো। গতকালকেও আমি একটু সিক ছিলাম, বাট এখনও আমি একটু সিক, একটু অসুস্থতা লাগতেছে। এর কারণ হচ্ছে বৃষ্টিতে আমি 2 দিন যাবৎ মানে বাইরে যেয়ে মানে মোটামুটি কাজেই বের হয়েছিলাম, তো আমি ভিজছি আসলে। তো ভিজার কারণে আমার একটু মানে ঠান্ডা লেগে গেছে। তো আমি আজকে চিন্তা করি নেই যে বের হবো, বাট সকালে ওঠার পর আমার রিফ্রেশ লাগতেছে। তো ভালো লাগার কারণে আমি আজকে বের হয়ে যাই, যে না ঘরে বসে থেকে লাভ নাই, একটু ঘুরেই আসি। তো এই হচ্ছে ব্যাপার স্যাপার। এখন যেহেতু বৃষ্টির সিজন চলতেছে, তো লং ট্যুরে যাইতেছি না, সিলেট থেকে মাত্র আসলাম। নেক্সটে আবার একটু আমার মিঠামইনের দিকে যাওয়ার ইচ্ছা আছে। যেহেতু নিকলি যে বৃষ্টির জন্য আটকা পড়ে গেছিলাম, মিঠামইন যেতে পারি নাই, তো আমার একটু ইচ্ছা করতেছে যে না, একটু মিঠামইন থেকে ঘুরে আসি, অষ্টগ্রাম। তো এদিকে আমি গুগল ম্যাপটা চেক করে নিই, দেন আপনাদের সাথে আমার আবার কথা হচ্ছে। তা এখন আছি বারোদি বাজার পার হয়ে উদ্ভবগঞ্জ, সোনারগাঁ, নারায়ণগঞ্জ। এটা হচ্ছে বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মার্কেট যতটুকু জানি। তো এখান থেকে আর বেশি নাই, সেহেতু সোনারগাঁ সিটিতে ঢুকে গেছি, হয়তো 2-3 কিলোর মতো আছে। আসলে দীর্ঘদিন পরে আসলে বা শর্টকাট বেশি নিতে চাইলে যা হয় আর কি, শুধু শুধু ওই দিক দিয়ে 10-15 কিলোমিটার ফাও রাইড করলাম। এবং আপনারা কমেন্টস করে জানাবেন যে পরবর্তীতে কোথায় যাব, মানে লং ট্যুর কোথায় দিলে ভালো হয়, দেন নেক্সট কোন ক্যাটাগরির ভিডিও দেখতে চান। বাইকের রিভিউ রয়েছে, তারপরে কোনো বাইকের সম্বন্ধে জানতে চাইলে, তারপরে কোনো প্লেস, কাইন্ডলি প্লিজ আমাকে সাজেস্ট করবেন। মিস করে যাচ্ছিলাম একটা জিনিস, সেটা হচ্ছে সোনারগাঁ জাদুঘর। তো আজকে জাদুঘরে ঢুকবো না, আজকে যাব মূলত পানাম সিটিতে। আমার কেন জানি না প্রাচীন জিনিসের প্রতি খুবই আকর্ষণ। প্রাচীন জিনিস কেন জানি আমার খুবই ভালো লাগে। মানে নতুন কোনো জিনিস যদি আমাকে দেন, ওটাতে আমি যতটা না এক্সাইটেড হবো, এর চেয়ে বেশি এক্সাইটেড হবো আমাকে প্রাচীন কোনো কিছু যদি আমার হাতে দেন। কেমন জানি একটা মিস্টেরিয়াস একটা ব্যাপার, মানে ভাল লাগে। নেচার আর এরকম প্রাচীন নিদর্শন সবসময় আমি ঘুরি, এক্সপ্লোর করি। তো এখন আমি আর একা নয়, এখন আপনাদেরকে নিয়ে, আপনাদেরকে সাথে করে সব কিছু দেখাবো, ঘুরাবো, শোনাবো, বলবো, এবং আশা করছি আপনারাও সেটা এনজয় করবেন। এটা হচ্ছে পানাম সিটি। নো পার্কিং দেয়া আছে, তো বাইক রাখবো কোথায়? সব জায়গায় ঠিক আছে, এখানে একটু কথা বলি, দেন আপনাদের সাথে আবার ভিতরে যেয়ে কথা হচ্ছে, এবং আপনাদেরকে কিছু সিনেমাটিক শট দেখানোর চেষ্টা করব ভিতরে পানাম সিটির।
পানামনগরে এর আগে পার্কিংয়ের জায়গা থাকলেও আজকে এসে দেখি এখানে বাইক বা কার পার্কিংয়ের জায়গা নাই। তো এটার জন্য একটু ভোগান্তিতে পড়তে হয়েছে। বাট এরপর যে আনসার এখানে দায়িত্বরত রয়েছে তাদের সাথে কথা বলার পর তারা ফিক্স করে যে 50 টাকা মানে দেওয়ার পর এখানে পার্কিং দেওয়া যাবে। তো এই জিনিসটা কতটুকু যৌক্তিক আমি জানি না। তো যেহেতু বাইক ভিতরে নিয়ে প্রবেশ করা যায় না, দ্যাটস ওয়াই আমি আর ভিতরে আপনাদেরকে বাইক নিয়ে ঘুরে দেখাতে পারলাম না বা মোটর ব্লগিং করতে পারিনি। বাট এখানে কিছু সিনেমাটিক শট আপনাদেরকে দেখিয়ে দেবো। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো এখানে আর কথা না বাড়াচ্ছি, একদম ক্যামেরাতে যে কথা হচ্ছে আপনাদের সাথে। তো চলুন। বাই দ্য ওয়ে, একটা জিনিস আপনাদেরকে দেখাই। এই যে এখানে পানামনগরের একটা বই আছে সুন্দর। তো এই বইটার মধ্যে পানামনগরের যে ইতিহাসটা আছে পুরোপুরি লেখা আছে, সেটা মানে পড়তেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। মানে খুব সুন্দর একটা স্ট্যাচু। তেমন রাখেন। তো হচ্ছে বিষয়। আর আসার সময় যেমনটা বলেছিলাম যে মানে প্রচুর প্যাক কাদা হয়েছিল। ও মাই গড, বাইকের অবস্থা কি! আসলে এতটাও যে কাদামাখা হয়েছে এটাও খেয়াল করি নাই। আর এখানে পার্কিংয়ের ব্যবস্থা নেই, বাট ওরা অবৈধভাবে আলাদাভাবে পার্কিং রাখতেছে। যাই হোক, আমাদের গাড়ি যেহেতু দেখে রাখছে, এতটুকু ওরা প্রাপ্য। যারাই আসবেন, যদি পার্কিংয়ের ব্যবস্থা না থাকে, ওরা যদি কিছু চায় ওটা মন থেকেই দিবেন। ওইটা নিয়ে মনে কোনো ক্ষোভ অভিমান রাখবেন না, কারণ আমাদের গাড়িটাও তো তারা দেখে রাখছে, তাই না? তো 20-50 টাকা এটা কোনো বিষয় না, দিয়ে দিবেন। ওরাও খুশি, আপনিও খুশি, এই হচ্ছে বিষয়। গাড়ির এরকম অবস্থা দেখলে আমার কেন জানি মনটা খারাপ হয়ে যায়। সব চিনি বালু এগুলো আসে না। এই যে এই ব্রেকিংয়ের ব্রেক প্যাডের উপরে গেলে, মানে যে ব্রেক ডিস্ক আছে, ডিস্কের উপরে গেলে আসলে হয় কি, এগুলোর ভিতরে যে বালুগুলো আছে বালুগুলো ঢুকে যায়। তো ব্রেক ধরলে একটা ক্যাচ 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 একটা সাউন্ড হয়। সেটা কার কেমন লাগে জানি না, আমার ভালো লাগে না। আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই। এই যে এই জায়গায় যে মার্কগার্ডটা আছে, মার্কগার্ডের যে নিচের অংশটা, এটার যে কাদাগুলো আছে দেখেন কই আসছে মিটারে। ঠিক আছে, আপনারা হয়তো ভাবতে পারতেছেন এই ময়লাগুলো হয়তো রাস্তা থেকে আসছে না, একদম মিটার থেকে, সরি মানে চাকা থেকে। তো পানাম সিটি থেকে রওনা হয়ে গেলাম। যাই হোক, যেই ব্যাপারটা বলতেছিলাম, যে আনসারগুলো আছে তারা কিন্তু আপনার কাছ থেকে মানে টাকাটা কিন্তু জোর করে নেয়নি। ঠিক আছে, ওরা ক্যামেরার সামনে হয়তো নিবে না, ওরা এটা পার্সোনালি চায়। এবং যেহেতু এখানে পার্কিংয়ের ব্যবস্থা মানে নোটিশ দেওয়া আছে এখানে বন্ধ, তো আমাদের যদি পার্কিং নাই রাখতে দিত, আমাদের বাইকটাকে আমরা রাস্তায় রেখে যদি ভিতরে যেয়ে ঘুরতাম, আপনারাই বলুন নিশ্চিন্তে কি ঘুরতে পারতাম? একদমই তো না, নিশ্চিন্তে আমরা ঘুরতে পারতাম না। আমাদের একটা মানে চিন্তা থাকতো যে আমাদের বাইকটা কি হচ্ছে, কেউ নিয়ে যায় কিনা, একটা চুরির সম্ভাবনা থাকতোই। তো ওরা নিজেরা দায়িত্ব নিয়ে বাইকটাকে দেখে শুনে রাখছে এবং কোনো প্রবলেমই দেখি নাই, কোনো প্রবলেমই হয় নাই, সব কিছু ভালোভাবেই ঠিক ছিল। তো তারাও তো কিছু প্রাপ্য, তাই না? তারা তো চেয়ে নিতেছে, তারা তো এটা জোর করে আদায় করতেছে না। তো কিছু দিবেন, মন থেকে দিবেন, এটা নিয়ে আক্ষেপ রাখার কোনো কিছু নাই। এই হচ্ছে বিষয়। আর ছোটোবেলা যখন এই সোনারগাঁ জাদুঘরে আসতাম, তখন হয়তো কি কিছু নিদর্শন ছিল এই জায়গায়, যেমন অনেক শোপিস পাওয়া যায়, ওইগুলো বাসায় নিয়ে যেতাম। তা এখনও আসলে ইচ্ছা করে যে কিছু নিয়ে যাই, বাট এখন ক্যারি করার মতো কোনো কিছু নাই। যেহেতু স্পোর্টস বাইক, কোথায় নিব, কোথায় রাখবো, মানে ক্যারি করার মতো কোনো স্কোপ নাই এটাতে। বাট আগে যখন আমি ইয়ামাহা ফেজার ভার্সন 2টা রাইড করতাম, ওটার মধ্যে অনেক কিছু ক্যারি করা যেত, কারণ ওর পেছনে যেই গাবরেলটা ছিল আর কি, গাবরেলটা থাকার কারণে ওটার ভিতরে মানে অনেক কিছু নিয়ে মানে এখানে সেখানে যাওয়া যেত। বাট স্পোর্টস বাইক এখন কী করতে হয়, হ্যান্ডেল বারে নিতে হয়, হয়তো আমি অনেক সময় করি কি লুকিং গ্লাসে ঝুলাই নিই, সেভাবে নেওয়া যায়। তা এখন কি আমার কোনো বাংলা হোটেলে আবার খেতে হবে? আমার একদমই ইচ্ছা নাই, বাট দেখি কোনো কিছু না পেলে তো ক্ষুধা নিবারণটা করতে হবে অন্তত। ওমা, এত ভাঙা কেন? পানির নিচ আল্লাহ জানে কি আছে। গেল, পায়ের নিচ পর্যন্ত ভিজে গেল। উন্নয়ন উন্নয়ন, সবই উন্নয়ন। এবং হ্যাঁ, আপনাদেরকে একটা কথা বলতে ভুলে গিয়েছি, যে ফার্স্টে তো আমি আমার জার্নি শুরু করি বাইক রিভিউ দিয়ে, মানে বাইক রিভিউ দিই এবং আপনাদের সাথে আমি পরিচিত হই। দেন বাইকের যে টুকটাক জিনিস ছিল সব কিছু আপনাদের মাঝে শেয়ার করি। আমার জিপিএক্সের এবং আরও নানান ধরনের বাইকের রিভিউ আমার চ্যানেলে রয়েছে এবং ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওগুলোর লিঙ্কও রয়েছে। যখন থেকে আমি ইউটিউবিং শুরু করি এবং ইউটিউবের জার্নিটা স্টার্ট করি,
তখন থেকে আমার কেন জানি মানে লং ট্যুরটা দিলে অনেক ভালো লাগে। যখন ভিডিওটা করে আপনাদেরকে দেই এবং আপনারা দেখেন এবং আপনারা কমেন্টস করেন, তো ওটা থেকে আমি অনেক বেশি অনুপ্রাণিত হই যে না, আমার ভিডিও মানুষ দেখতেছে, জাজ করতেছে, ভালো মন্দ বলতেছে, আমার তো এটা ভালো লাগে। এবং সেই ভালো লাগা থেকেই পরবর্তী যে ট্যুরটা ওইটার অনুপ্রেরণা জাগে মনের ভিতরে। এবং আগে হয়তো একা ঘুরতাম, এখন আমার একা মনে হয় না, আমার মনে হয় যে না, আমি আপনাদেরকে সাথে নিয়ে ঘুরতেছি, আপনাদেরকে ঘুরে দেখাইতেছি, এবং আমি যেরকম মজাটা পাচ্ছি আপনারাও সেরকমভাবেই এনজয় করতেছেন, আপনারাও মজাটা পাচ্ছেন। এবং যখনই যাই রাস্তাঘাটের অবস্থা এবং রাস্তার বিকল্প রাস্তা, আমি অনেক রাস্তা দিয়ে যাই, তো সব কিছুই আপনাদের মাঝে শেয়ার করি। আমার সিলেট ট্যুরের ভিডিওগুলো যারা দেখেছেন, ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে পরবর্তী ট্যুর কোথায় দিলেও ভালো হয় এবং পরবর্তী ট্যুরটা কোথায় দেওয়া যায়, কোথায় দিব। এবং আমার নিজের তো প্রত্যেকটা মানুষেরই শখ আহ্লাদ থাকে, তা আমারও আছে, তেমনি নিজের শখ তো পূরণ করি, পাশাপাশি আপনাদের যে চাহিদাগুলো আছে ওইগুলো পূরণ করতে কেন জানি আমার অনেক ভালো লাগে যে না, আমার অডিয়েন্স আছে, তারা আমাকে বলতেছে সেখানে যেতে এবং আমি সেখানেই যেয়ে তাদেরকে দেখাচ্ছি, তাদের যেই চাহিদাটা সেটা আমি পূরণ করতেছি, মানে আলাদা রকম একটা ভালো লাগা কাজ করে। দেখেন কেমন ক্ষুধা লাগছে, এই জায়গায় লেখা হচ্ছে আল্লাহর দান স্টিল, আমি পড়তেছি আল্লাহর দান হোটেল। সবই হচ্ছে ক্ষুধার নীলা খেলা। বাজারের মধ্যে এত এত খাবারের হোটেল রেখে আমি যখন চলে আসলাম আবার এই সিটির ভিতরে, তো এখন এখানে কোনো খাবার হোটেলই আমার চোখে পড়তেছে না, যার কারণে আমার ক্ষুধাটা প্রচুর মাত্রায় বেড়ে গেছে। এবং আমি এখন আর এই ক্ষুধা নিয়ে একদমই কথা বলবো না, সামনে যে কোনো খাবার হোটেলের সামনে আপনাদের সাথে আবার ক্যামেরার সামনে আসতেছি। তো সেই পর্যন্ত টাটা। কথায় আছে না যে অবহেলা করলে দূরত্ব বাড়ে, আমাদের ক্ষেত্রেও সেম এরকমটাই হয়েছে। শহরের যে হোটেলগুলো, খাবারের হোটেলগুলো ছিল, সেগুলোকে অবহেলা করতে করতে যখন আমরা গ্রামের ভিতরে রাস্তায় ঢুকে যাই, তখন আমরা কোনো প্রকার খাবারের হোটেলে আর পাচ্ছিলাম না এবং এত পরিমাণ ক্ষুধা লেগে যায়। তো শেষ পর্যন্ত একটা ফাস্টফুডের দোকান পাই, সেখানে যে ভাজা পোড়া খেয়ে কোনো রকম আজকের মতো চালিয়ে নিছি। তো এখন রওনা হচ্ছে বাসার দিকে। তো এখন সময় হচ্ছে বিকাল 4টা। তো আশা করি আজকে আপনাদের ভিডিওটা ভালো লেগেছে এবং ভিডিওতে কোনো কিছু ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্টস করে জানাবেন পরবর্তীতে কি